জুলাই শহীদের কবরে দোয়া মোনাজাত দেশের বিভিন্ন স্থানে। আবু সাঈদ ওয়াসিম সহ জুলাই শহীদদের কবরে দোয়া মোনাজাত দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা। জুলাইয়ের আদর্শ ধরে রাখার অঙ্গীকার সরকারের, সনদ বাস্তবায়নের প্রতারণার অভিযোগ বিরোধী জোটের। ঘোলা পানিতে মাছ শিকারে সরকারকে বিব্রত করতে চাইছে কিছু মহল। সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান মির্জা ফখরুলের। রাজধানীতে বর্ণাঢ্য রথযাত্রা, বিভিন্ন সড়ক ঘুরে পৌঁছাবে ঢাকেশ্বরী মন্দিরে। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৪৪টি স্লুইস গেটের বেশিরভাগই অচল, পাম্পিং মেশিনও অকার্যকর। জবাব এড়িয়ে গেছে উত্তর সিটি, সচলের আশ্বাস দক্ষিণের। কক্সবাজারে বন্যার পানি নামলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। সাগরে লঘুচাপে উপকূলে ঝোড়ো হাওয়া বৃষ্টি। Messi. Oh, and England are in trouble. And maybe through Lautaro Martinez. শেষ মুহূর্তের নাটকীয়তায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ স্পেন, সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। স্বাগত এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইশতিয়াক আহমেদ। 606 অন গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। জুলাই শহীদ দিবসে অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন তার সহযোদ্ধা সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোয়া ও মোনাজাত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সংস্কার নিয়ে সরকার সদিচ্ছা দেখালে ঐক্য প্রক্রিয়া শক্তিশালী হবে। এদিকে আবু সাঈদের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাইকে পুরোপুরি ধারণ করেই কাজ করছে বর্তমান সরকার। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের নামে হল, স্মৃতিস্তম্ভ করার প্রতিশ্রুতি দেন তিনি। আরও জানাবেন মোকাররম হোসেন। যেই ক্যাম্পাসের আলো বাতাস আর বিদ্যায় আবু সাঈদ হয়ে উঠেছিলেন বৈষম্যের বিরুদ্ধের বিপ্লবী, সেখানেই তার স্মরণে শোকাতুর ক্যাম্পাসে লাল আবহ। রক্তাক্ত জুলাইয়ের স্মৃতিচিহ্ন আর স্মৃতি রোমন্থনের সকাল থেকেই বেরোবি ক্যাম্পাস হয়ে উঠেছে শোকে গম্ভীর, শোকাতুর। বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের রক্তে ভেজা জামার মোড়কে আসা রক্তাক্ত জুলাই দ্বিতীয় বর্ষে আজ কেবল আবু সাঈদের স্মরণ নয়, বরং আয়োজন উৎসর্গ হয়েছে জুলাইয়ের সকল শহীদদের প্রতি। বক্তৃতার মঞ্চ থেকে তাই উচ্চারিত হচ্ছে আবু সাঈদের ত্যাগের মহত্ব আর দেশ গঠনের শপথ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল হওয়া দরকার, পিএসসি হওয়া দরকার, ওইখানে আবু সাঈদের গেট হওয়া দরকার, আবু সাঈদ নামে একটা স্মৃতিস্তম্ভ হওয়া দরকার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শোক ছুঁয়েছে আবু সাঈদের পৈতৃক ভিটার আঙিনা পর্যন্ত। এদিন সকালে স্থানীয় প্রশাসনের পরপরই ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান শহীদ আবু সাঈদের সমাধিতে। আজকে শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং এই শহীদের মাধ্যমে, এই জীবন বিলের মাধ্যমে তিনি জাতিকে, এই ইয়ং জেনারেশনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় সেই পথ উন্মুক্ত করেছিলেন।
এরপর দুপুর আবু সাইদের পৈতৃক ভিটে আসেন এনসিপির নেতৃবৃন্দ। জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণার অভিযোগে তারা বলেন, নোট অফ ডিসেন্ট কিংবা ৩১ দফা নয়, সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে। এ সময় আবু সাইদ হত্যা মামলার রায় দ্রুত আপিল নিষ্পত্তি করে কার্যকরের দাবিও জানান তারা। আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুহাত প্রসারিত করে, এবং যিনি বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন, এবং আমাদের যেই গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা, তার সূত্রপাত ঘটেছিল এই ১৬ই জুলাই আবু সাইদের শাহাদাত বরণের মধ্য দিয়ে। মোকাররম হোসাইন, এখন, রংপুর। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে সকাল থেকেই সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি স্মরণে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই শহীদ দিবসে রংপুরে আবু সাইদের কবরে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে শ্রদ্ধা নিবেদন ছাড়াও আবু সাইদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হয় নানা কর্মসূচি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই সামাজিক ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হতো তাহলে আবু সাইদকে আজকে রক্ত দিতে হতো না আমাদের। এই জীবন বিলের মাধ্যমে তিনি জাতিকে, এই ইয়ং জেনারেশনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় সেই পথ উন্মুক্ত করেছিলেন। ময়মনসিংহে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় জুলাই ৩৬ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জুলাই যোদ্ধা শহীদ পরিবার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং বেদনার সাথে এই দিবসটি পালন করছি। জুলাইটাকে কারো নিজস্ব সম্পত্তি না, এটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া বাংলাদেশের সকল ধরনের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের অংশগ্রহণে জুলাই হয়েছে। বরিশালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান সবাই। আমাদের বিভাগীয় কমিশনার স্যার সহ আমরা সবাই এই জায়গায় আমতলা চত্বরে সমবেত হয়েছি জুলাই যোদ্ধাদের স্মরণ করার জন্য, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনার জন্য। চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জুলাই শহীদ দিবস। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। জুলাইকে ধারণ করে তাদের চেয়ারে বসার জন্য, কেউ জুলাইকে ধারণ করে ব্যবসা বাণিজ্যের জন্য। দিনাজপুর বড়মাঠ সংলগ্ন জিমনেশিয়ামের সামনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়ালে সকাল থেকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন স্থানীয়রা। জুলাই আন্দোলনটা ছিল বেসিক্যালি এদেশের মানুষের, নিপীড়িত মানুষের মুক্তির একটা আন্দোলন। এছাড়া হবিগঞ্জ, বরগুনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় জুলাই শহীদ দিবস পালিত হয়। ইবনুল কাইয়ুম সনি, এখন। গণভোটের রায়ের সঙ্গে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, গোঁজা মিল দিয়ে সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে শহীদ ও আহত যোদ্ধাদের নামে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ সহ অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর চালুর দাবি জানান হয়। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই শহীদ দিবস ঘিরে বৃহস্পতিবার সকালে রায়ের বাজারে অজ্ঞাতনামা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র শিবিরের নেতারা। এতে শিবিরের কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে ডাকসু সদস্যরাও শ্রদ্ধা জানান রায়ের বাজার কবরস্থানে। গণহত্যার বিচারের দাবি, পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের গণরায় যেটি দেয়া হয়েছে, জনগণ দিয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে দাবি থাকবে। জুলাই বিপ্লবের স্মৃতিগুলো ধারণ করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে। আজকে 2 বছর হলো সেই স্মৃতি জাদুঘরের তারা ওপেন করতে পারে নাই।
সে তো গিয়েছিল। এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আলোচনা সভায় আবু সাঈদ, ওয়াসিম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সকলকে স্মরণ করেন বক্তারা। দাবি জানান সকল হত্যাকাণ্ডের বিচারের। এ সময় শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান বক্তারা। সমস্ত সন্তানেরা, শিক্ষার্থীরা, তরুণেরা, যুবকেরা, এই দেশের প্রিয় নাগরিকেরা শহীদ হয়েছেন। বিশেষ করে আজকে শহীদ আবু সাঈদের এই দিবসে আমরা তাদের সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ নসিব করেন। প্রধান অতিথির বক্তব্যে অভ্যুত্থানের শহীদদের স্মরণে আবেগ আপ্লুত হয়ে পড়েন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার, অথচ গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেয়া হচ্ছে। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। এ সময় জামায়াত আমির সীমান্তে পার্শ্ববর্তী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের মানুষের অভিপ্রায় অনুযায়ী চলবে, কোনো দেশের প্রেসক্রিপশনে নয়। গভীরভাবে আস্থা রাখি, ইনশাআল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের ত্যাগের মহিমায় দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। নিজের ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী 6 শহীদের কথা স্মরণ করে লিখেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। ঐতিহাসিক সেই গণঅভ্যুত্থানের শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারকে কিছু মহল বিব্রত করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও এমন আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল, অনেক অছাত্র আন্দোলনে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে কোনো বিভাজন সৃষ্টিতে বিশ্বাস করে না বিএনপি, এমনটি উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ সব ধর্মের জন্য, এখানে সুনির্দিষ্ট কোনো ধর্মকে সুবিধা দেওয়া হবে না। দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধন শেষে তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে
যুদ্ধ করে লড়াই করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সেই বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা তো আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, এবং সেই জন্যেই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হবে ঢাকেশ্বরী মন্দিরে। রথযাত্রার খবর জানাতে সম্মুখ ভাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আবদুল্লাহ, আর শেষ ভাগে আছেন সানি মৃধা। জাভেদ, কি বলছেন ভক্তরা? রথযাত্রা কেমন দেখছেন আপনি? ভক্তদের মাঝে আনন্দ উৎসব কেমন দেখছেন জানাবেন। সুখ সমৃদ্ধি কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা যে মহোৎসব, সেটি এরই মধ্যে শুরু হয়েছে। মূলত এই রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেব ভগবান রূপে আবর্তিত হয়েছেন, এবং এই যে রথযাত্রা, সেই রথযাত্রায় শ্রী শ্রী ভগবান মূলত কাঠের রথে করে আসছেন, এবং এই রথে তার ভাই বলরাম এবং একই সঙ্গে তার বোন সুভদ্রা রয়েছেন। তারা মূলত এখন মাসির বাড়িতে যাচ্ছেন। আগামী 9 দিন পর অর্থাৎ 24 জুলাই তারা আবার অর্থাৎ ইস্কন মন্দিরে, স্বামীবাগের যে ইস্কন মন্দির, সেই মন্দিরে তারা আবার ফিরতি রথযাত্রায় তারা ফেরত আসবেন। মূলত আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত অনুরাগীরা এই রথযাত্রায় রয়েছে। রথযাত্রাকে ঘিরে বিশাল সংখ্যায় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একটু জানিয়ে রাখি, যারা ভক্ত অনুরাগী তারা বলছেন যে এই বিশ্বের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের যে বাণী, সেটি যদি পালন করা হয় তাহলে বিশ্বের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং ঐক্যের যে পৃথিবী সেটি গড়ে তোলা সম্ভব হবে। একটু আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখি যে আষাঢ়ের যে শুক্লা পক্ষ রয়েছে, সেই শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উদযাপন করা হয়, যেটি মূলত রশিতে টেনে মূলত এই স্বামীবাগের যে মন্দির রয়েছে সেই ইস্কন মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে আমরা ভক্ত অনুরাগীদের সঙ্গে কথা বলেছি। ভক্ত অনুরাগীরা আমাদেরকে জানিয়েছেন যারা মূলত পাপী, যারা হতভাগা, তাদেরকে পাপমুক্ত করার জন্য এই ধরাধামে, এই পৃথিবীতে এবং এই মর্তলোকে শ্রী শ্রী জগন্নাথ দেব অর্থাৎ ভগবান আসবেন এবং তাদেরকে পাপ মুক্ত করে তিনি আবারও বিদায় নেবেন। মূলত এখন এই রথযাত্রায় আমরা দেখেছি যে এই রথযাত্রা থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, একই সঙ্গে যে কীর্তন অর্থাৎ হরে রাম হরে কৃষ্ণ যে কীর্তন, সেই কীর্তন আমরা দেখেছি। কীর্তনের পাশাপাশি সকালে এই যে শ্রী শ্রী ভগবান যিনি রয়েছে অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেব, সেখানে তাকে পূজিত করা হয়েছিল। তিনি পূজিত হবার পর মূলত সেই আনুষ্ঠানিকতা শেষে বেলা 3টায় নির্ধারিত যে সময়, সেই সময়েই আমরা দেখেছি রথযাত্রাটি শুরু হয়েছে। এরই মধ্যে রথযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন অবস্থান করছে পল্টন মোড়ে। ভক্ত অনুরাগীরা বলছেন মূলত ভগবানের কৃপা এবং ভগবানের কৃপার জন্য মূলত তারা এই যে রথযাত্রা, সেই রথযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন। তো এই অংশগ্রহণের মধ্যে দিয়ে তারা আসলে নিজেদেরকে, যারা এখানে ভক্ত অনুরাগী রয়েছে, তারা নিজেদেরকে পাপমুক্ত করতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মূলত এই রথযাত্রার সবশেষ তথ্য। ইস্তিয়াক। সানি মৃধা। সানি, আপনি আমাদেরকে জানাবেন রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? লাইনে আছে কথা শুনতে পাচ্ছি না। কথা শুন
বলছিলেন যে আমার সহকর্মী যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের যে রথযাত্রা, তাদের যে বিশ্বাস যে এই জগৎ বা পৃথিবীর যিনি প্রভু জগন্নাথের রথযাত্রা নিয়ে কিন্তু আজকে সেই রথযাত্রা চলছে। এই মুহূর্তে আমরা জানি যে বিকেল 3টার দিকে আসলে স্বামীবাগ ইসকন মন্দির থেকে কিন্তু সেই রথযাত্রা শুরু হয়। মূলত এই রথযাত্রাকে ঘিরে কিন্তু সনাতন ধর্মীরা প্রায় প্রাচীন বা অন্যতম একটা উৎসবকে কিন্তু এই উৎসব বলে আমরা জানি, যেখানে কিন্তু সেই জগন্নাথ যিনি তার মাসির বাড়ি, তার ছোট ভাই বলরাম তার বোনকে নিয়ে কিন্তু তার মাসির বাড়িতে যান এবং এরপর থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বা সনাতন অনুরাগী যারা আছেন, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা কিন্তু এই রথযাত্রাকে উৎসবটাকে সেই পালন করেন। আমরা যেটা জানি যে আজকে স্বামীবাগ থেকে বেলা 3টার দিকে আসলে এই রথযাত্রাটা শুরু হয়। সেখান থেকে প্রায় ওয়ারি থেকে প্রদক্ষিণ করে মতিঝিল হয়ে এটি এখন শাহবাগ হয়ে পরবর্তীতে ঢাকেশ্বরী মন্দিরে যাবে। মূলত ইসকনের যে সংগঠন রয়েছে সনাতন ধর্মীদের একটি সংগঠন, ইসকন মন্দির থেকে শুরু করে স্বামীবাগ এবং ইসকনদের উদ্যোগেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই রথযাত্রার উৎসবটি কিন্তু পালন করা হয়। আমরা দেখেছি যে রথযাত্রা শুরু হওয়ার পর থেকেই মহাপ্রসাদ থেকে শুরু করে এখানে কিন্তু যদি মহাপ্রসাদ থেকে শুরু করে তাদের তাদের যে প্রভু রয়েছে, প্রভুদের নাম জ্ঞাপন থেকে শুরু করে নানা উৎসবের মধ্য দিয়ে কিন্তু রথযাত্রাটি তারা পালন করছে। বিশেষ করে সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর সনাতন ধর্মাবলম্বী, সব পেশার বা সব বয়সী মানুষটাই কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে। এটি কিন্তু প্রায় বিশাল কয়েক হাজারের সনাতন ধর্মাবলম্বীদের আমরা দেখতে পেরেছি। এটা কিন্তু প্রায় রাস্তার দুই পাশেই কিন্তু যারা এই ধর্মে বিশ্বাসী তারা কিন্তু রথের যে গাড়িটি দেখার জন্য, রথটাকে দেখার জন্য তারা কিন্তু এই দুই পাশে ভিড় করে রয়েছে। পুরো যাত্রা থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় এই রথের উৎসবে অংশগ্রহণ করাকে কিন্তু কেন্দ্র করে তারা এই রথ অংশগ্রহণ করা উপলক্ষে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং পুরো সব শ্রেণীর সব বয়সের মানুষটাই কিন্তু এই রথে অংশ নিয়েছেন। তো ইস্তেক, এই ছিল আসলে রথযাত্রার সবশেষ খবর আমার কাছে। ফিরছি আপনার কাছে। ধন্যবাদ সানি মৃধা। চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন জাভেদ আবদুল্লাহ ও সানি মৃধা। জানাবো বিশ্বকাপের খবর। ফের একবার খাদের কিনারা থেকে আর্জেন্টিনাকে টেনে তুলে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। জোরে অ্যাসিস্ট করে দলকে এনে দিয়েছেন ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ফাইনালে ওঠার গৌরব। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে করেছেন একাধিক গুরুত্বপূর্ণ রেকর্ড। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ আহমেদ। মানুষ স্বীকার করার আগেও এভারেস্ট সবচেয়ে উঁচুই ছিল। কাব্যিক এই ছন্দের উৎকৃষ্ট উদাহরণ কি মেসি নন? রুটিন মাফিক রেকর্ডের পাতা উল্টে পাল্টে ফেলা এই খোদা জাদুকরকে কি আর পরিসংখ্যানের পাতায় মাপা যায়? তবুও সংখ্যার খেল ফুটবলকে করে তোলে আকর্ষণীয়। 39 বছর বয়সী মেসি চলতি বিশ্বকাপে 8 গোল ও 4 অ্যাসিস্ট নিয়ে সবার থেকে এগিয়ে আছেন গোল্ডেন বুটের রেসে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টকারী তো আগেই ছিলেন। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্টকারী হতেও তার লাগবে আর মাত্র একটি অ্যাসিস্ট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে করেছেন আরও কিছু রেকর্ড। বিশ্বকাপে টানা 11 ম্যাচে গোল বা অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলার তিনি। দিনোজফের পর সবচেয়ে বেশি বয়সে অধিনায়ক হিসাবে ফাইনালেও মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। সবশেষ 4 বিশ্বকাপের 3টাতেই ফাইনাল খেলবেন তিনি অধিনায়ক হিসাবে। শুধু তাই নয়, মেসি ইংলিশদের বিপক্ষে দৌড়েছেন 5.2 মাইল। বিশ্বকাপে 90 মিনিটের ম্যাচে, যেটি তার সর্বোচ্চ দূরত্ব কভার করার রেকর্ড। কিন্তু এত সব রেকর্ড আর অর্জনের ঝুলি না থাকলেও কি মেসি ম্যাজিশিয়ান, বেটার দ্যান এনিয়ন থাকতেন না? কথায় আছে, মেসি যদি টাইটানিকের নাবিক হতেন তাহলে তিনি আইসবার্গকেও বডি ফেইন্ট করতে পারতেন। ফুটবলটা যারা নিছকই পরিসংখ্যানের পাতা থেকে সরিয়ে খেলাতেই দেখতে চান তারা জানেন মেসি কাল গোলমুখে কোনো শট নেননি, অফ টার্গেটেও নেননি একটি শট। দলের প্রয়োজনে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, গোল্ডেন বুটের রেসে থাকা একজন ফুটবলার শুধুমাত্র দলের প্রয়োজনে 39 বছর বয়সেও ছুটতে পারেন, ফাইট করতে পারেন। তাই তো অনেকে একটা কথা বলেই ফেলেন, মেসি ম্যাজিশিয়ান না, হি হিমসেলফ ইজ ম্যাজিক। মাহফুজ আহমেদ, এখন। ইউরোর পর আরও একটি বৈশ্বিক আসর থেকে খালি হাতেই ফিরতে হলো ইংল্যান্ডকে। বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা শিবিরে যেখানে জয়ের আত্মবিশ্বাসী মুখ্য ইংল্যান্ডের কণ্ঠে, তখন ধরা পড়ল পরাজয়ের বেদনা।
বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে। শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। অন্যদিকে আবারও মেজর ইভেন্টে খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হলো ইংল্যান্ডকে। সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে তাই একদিকে ছিল জয়ের উচ্ছ্বাস আর অন্যদিকে ছিল আক্ষেপ আর আত্মসমালোচনার সুর। ইংল্যান্ড কোচ থমাস টুকেলের মতে গোল হওয়ার আগ পর্যন্ত ম্যাচটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই ছিল, তবে আর্জেন্টিনা সমতায় ফেরার পর ঘুরে যায় খেলার মোড়। তবু তিনি মনে করেন খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। এই হার থেকে শিক্ষা নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ানোর দিকেই এখন মনোযোগ দিতে চান তিনি। তবে প্রতিপক্ষের সাফল্যকেও সম্মান জানাতে ভুলেননি ইংল্যান্ডের কোচ। We try to eliminate the world champions. We try to eliminate an experienced group of players in tournament football. I think that they play their best basically when they go behind, when they take a lot of risk. You see the full quality on the ball. Then they have a lot of ball possession, go through every gap, and they're just very, very competitive. শুরুতে লিড নিয়েও ফলাফল নিজেদের পক্ষে নিতে পারেনি ইংলিশরা। লিওনেল মেসির প্রশংসার পাশাপাশি হতাশ ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ইংলিশ কাপ্তান হ্যারি কেইন। Yeah, we're devastated for them as well. We know how much it means to them. We know how much it would have meant to reach the final and have that day together. And look, we gave it everything, every last blood, sweat, tears, whatever it took. We tried to get us into that final and give the fans something to cheer about. But yeah, in the end, we fell short. অন্যদিকে জয়সূচক গোল করা লাউতারো মার্টিনেজ জানান, দারুণ জয় পেলেও দল কখনোই তৃপ্ত নয়। প্রতিকূলতার মধ্যেও সবসময় আরও বড় সাফল্যের জন্য লড়ে যাওয়াই তাদের মূল মন্ত্র, যেখানে মেসি তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। Veníamos de 3 partidos difíciles donde se nos había puesto complicado y al final el equipo siempre sacaba algo más de adentro. Hoy una vez más con el resultado আলভিসেলেস্তা কোচ লিওনেল স্ক্যালোনির মতে তার দলের সবচেয়ে বড় শক্তি প্রতিকূল মুহূর্তেও আরও ভয়ঙ্কর হয়ে ওঠা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার এই মানসিকতাই তাদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তুলেছে। Me han emocionado. No tengo muchas más cosas para decir. Es todo gracias a ellos. Yo soy un agradecido a los jugadores. 19 ডিসেম্বর রোববার রাত 1টায় নিজেদের চতুর্থ শিরোপার জন্য স্পেনের বিরুদ্ধে লড়বে আকাশি সাদারা। আর ইংলিশদের স্বপ্ন অন্তত তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করা। মাহফুজ আহমেদ, এখন বিকেলে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বিকেল। বর্ষা শুরু হতে না হতেই নজিরবিহীন জলাবদ্ধতার কবলে পড়ল রাজধানী ঢাকা। এবার এমন সব এলাকা তলিয়েছে যেখানে আগে কখনোই পানি জমেনি, কিন্তু শহর জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ড্রেন কিংবা শহরের পানি বের করতে নির্মাণ করা 44টি জলকপাট আর হাজার কোটি টাকা ব্যয়ে বসানো 7 পাম্পিং স্টেশন থাকা সত্ত্বেও কেন হলো এমন দশা? গেল 2 বছরে চলেছে কি ড্রেন ক্লিন প্রকল্প? বর্ষা মোকাবেলায় কি পরিকল্পনাই বা ছিল নয়ানগর কর্তাদের? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন রাজু আহমেদ।
ঢাকার নিচু এলাকায় বর্ষায় জলাবদ্ধতা চিরচেনা বাস্তবতা, তবে এবারের চিত্রটা ছিল একটু ভিন্ন। শুধু নিচু এলাকায় নয়, রাজধানীর যেসব এলাকায় আগে পানি জমতো না সেসব এলাকাও এবার ডুবেছিল বৃষ্টির পানিতে। প্রশ্ন উঠেছে, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা খরচের পরও কেন এই বেহাল দশায় পড়তে হলো নগরবাসীকে? খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর জমে থাকা পানি নদীতে বের করে দেওয়ার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 44টি স্লুইস গেট আর 7টি পাম্পিং স্টেশন থাকলেও তা কাজে আসেনি। বছরের পর বছর রক্ষণাবেক্ষণ না করায় স্লুইস গেটগুলোর অধিকাংশই অচল। যেসব সচল সেগুলোর জন্য নেই পর্যাপ্ত জনবল। নজরদারির অভাবে দখলও হয়েছে বেশ কিছু স্লুইস গেট। বৃষ্টি হয়েছে, যদি খোলা থাকতো তাহলে মনে হচ্ছে পানিটা সুন্দর দিকে নেমে যেত নদীতে। আমাদের এটা যখন কাজ হয় আমরা এখানে আসতে পারি না। বছরের পর বছর যাবত আমাদের এই জায়গাটা আমাদের আসার কোনো রাস্তা পাই না। এটা পুরাটাই দখল হয়ে রয়েছে। একই অবস্থা পাম্প স্টেশনগুলোরও। পানি সেচে ফেলার অধিকাংশ ভারী পাম্প মেশিনই যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে আছে। এই যেমন রাজধানীর গোরান চটবাড়ি এলাকার পাম্পিং স্টেশন। মোট 9টি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 70,000 লিটার পানি শহর থেকে তুরাগে ঠেলে দেওয়ার কথা থাকলেও বাস্তব সক্ষমতার পরিমাণ মাত্র 25,000 লিটার। 9টি পাম্পিং মেশিনের 3টি নষ্ট হয়েছে 2016 সালে, যা আজও অকেজো। এমনিতে ভালো আছে 5টার ভিতরে 4টা চলতেছে। আর নষ্ট আছে হচ্ছে 4টা। এছাড়া নতুন 6টির মধ্যেও নষ্ট একটি, আর একটি যান্ত্রিক জটিলতায় বন্ধ, যা এবারের জলাবদ্ধতায় উত্তর সিটির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ার বড় কারণ। একই দশা ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন কমলাপুর টিটিপাড়া পাম্পিং স্টেশনের। 3টি আধুনিক পাম্পিং মোটরের নষ্ট 2টি, আর আগের 6টি পাম্পের মধ্যে সচল 4টি। সেটিও অকার্যকর হয়ে পড়েছে পলিথিন, বোতল ও বাসাবাড়ির বর্জ্যের কারণে। নষ্ট ছিল আগে, তো রিসেন্টলি আপনার ঠিক করা হয়েছে। ঠিক করার পরে আপনার এখানে যে ইয়াটা আছে সাবস্টেশনে সার্কিট ফল্ট, ওই সার্কিটটা আপনার লাগাইলে টোটাল ক্লিয়ার। এদিকে সূত্রাপুর ও বাড্ডা কল্যাণপুর এলাকার পাম্পিং স্টেশনের গল্প একই। এখানে আছে 6টা মেশিন। 6টা চলে কয়টা? এখন চলতেছে আপনার 4টা। 2টা নষ্ট। হ্যাঁ, 2টা নতুন আসতেছে। ঠিক আছে। কতদিন ধরে 2টা নষ্ট? কতদিন হয়েছে? একটা তো পুরো বছর তো হয়ে গেল। অন্যদিকে অভিযোগ আছে, গেল 2 বছরে ড্রেন পরিষ্কার কার্যক্রম স্থবির হয়ে পড়ে, যা অল্প বৃষ্টিতে শহর তলিয়ে দিতে বড় ভূমিকা রেখেছে। সরকারের নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পরও গতি পায়নি কার্যক্রম। প্রশ্ন হলো, বর্ষা মৌসুমে কোনো প্রস্তুতি ছিল কি 2 সিটি কর্পোরেশনের? জলাবদ্ধতা নিয়ে এমন করুণ বাস্তবতার বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঢাকা উত্তর সিটির দায়িত্বরত কেউই। জানতে চাইলে প্রশাসকও এড়িয়ে যান এখন টেলিভিশনের প্রশ্ন। তথ্য না, আপনার বক্তব্যের জন্য আমি বক্তব্য তো আমি সরাসরি দিতে পারি না। পিআরওকে আপনার সকল ইনফরমেশন দিতে হবে। ও আমাকে মানে ডিটেইলস না দিলে তো আমি আপনার সাথে কি বিষয়ে কথা বলবো? তবে দক্ষিণ সিটি বলছে, স্লুইস গেটের অধিকাংশই নষ্ট, নতুন আউটলেট তৈরি ও অচল পাম্প সচলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে 57টা সুইচ গেট পাইছি, কিন্তু এগুলা সবই নষ্ট, কোনোটা চালু নেই। এগুলা সচল হওয়ার জন্য আমরা কনসালটেন্ট নিয়ে করছি আইডিবিএমকে, নিশ্চয় ওয়াটার মডেলিং। তারা ফিজিক্যালি ভিজিট করছে, ভিজিট করে একটা রিপোর্ট দিছে আর কি। এখন এগুলো আমরা ঠিক করতে হবে আর কি। জনবল সংকট, দায়িত্ব অবহেলায় এই বর্ষায় নগর কি আবারও রূপ নেবে বুড়িগঙ্গায়, নাকি কোটি মানুষের ভোগান্তির আহাজারিতে হুঁশ ফিরবে উদাসীন নগরকর্তাদের, সেটি এখন দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন ঢাকা। পানি নেমেছে, কিন্তু শেষ হয়নি কক্সবাজারের মানুষের দুর্ভোগ। 1 সপ্তাহের ভয়াবহ বন্যা রেখে গেছে ধ্বংসস্তূপ, কান্না আর অনিশ্চয়তার দীর্ঘ ছাপ। এখন শুধু ত্রাণ নয়, দ্রুত পুনর্বাসন, কৃষি ও মৎস্য খাতে ক্ষতিপূরণ এবং স্বাভাবিক জীবনে ফেরার কার্যকর উদ্যোগেই জেলার মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মোহাম্মদ মোর্শেদের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারে বানের জলে ভেসে গেছে হাজারো মানুষের স্বপ্ন। বন্যার পানি নামতে শুরু করলেও এখন স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র। কোথাও ভেঙেছে সড়ক, সেতু ও কালভার্ট, কোথাও তলিয়ে নষ্ট হয় বিস্তীর্ণ ফসলের জমি ও মাছের ঘের। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের অভিযোগ, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট কাটেনি এখনও।
এদিকে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হলেও জেলার বিভিন্ন দুর্গত এলাকায় এখনও ত্রাণের জন্য হাহাকার চলছে। প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার। যদিও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তবে সুষম ও কার্যকর বন্টন নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও অসন্তোষ। নেতাদের নেতার দিয়ে নেতা এখানে যে গরমা 5 জন আছে 5 জনের ফাঁসান দিয়ে অন্ধ পাশে আছে হদ্দত আছে আর আল্লাহ বছর না ভাই বুড়া ভাই আর এখন একখানা করে সামনে যাইতেছে আর ধাক্কা মারি পহলে ফেলাই দিয়ে এখন। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জানায়, বন্যায় তাদের ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট এবং মাছের ঘের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। বীজ ধান, হরমি শাক এগুলো আমাদের সব কিছু একেবারে বন্যার পানি ডুবে গেছে। জমিনের জ্বালাদার বাঁ এরা সব খাল মাদুল লামি গেছে। বাসাবাড়ি অনেকের খামার নষ্ট হয়ে গেছে, অনেকের মনে করেন যে দোকানপাট নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। পাশাপাশি কৃষি, মৎস্য সহ অন্যান্য খাতের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। মূলত এই মুহূর্তে অমাবস্যার সময় সমুদ্রের পানি স্ফীত থাকে, আপনারা জানেন, যেটাকে তেজ কটাল বলা হয়, যার ফলে পানিটা নামতে সময় লাগতেছে। এই পানিটা নেমে গেলে আসলে সকল দপ্তর সংস্থার পক্ষ থেকে দ্রুত অ্যাসেসমেন্ট করাটা সুবিধা হবে। ত্রাণের কোথাও সংকট নাই, বিভিন্ন সরকারি দপ্তর, তারপরে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবক, একটু আগে আমাদের কাছে চেম্বারের প্রতিনিধি আসছিলেন, হোটেল মোটেল মালিক সমিতি, তারা সব সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি পর্যায়ে পর্যন্ত ত্রাণ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় 4000 হেক্টর কৃষিজমি, 1613টি বসতবাড়ি এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাবে বসতবাড়ি, কৃষি, মৎস্য, সড়ক, সেতু, কালভার্ট, বেড়িবাঁধ সহ 7টি খাতে মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় 890 কোটি টাকা। এখন কক্সবাজার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে সমুদ্র ও সকল নদ নদী উত্তাল হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয় তীরে ফিরে এসেছে সকল মাছ ধরার ট্রলার। পটুয়াখালীতে সকাল থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে আন্ধারমানিক, রাবনাবাঁধ, তেতুলিয়া সহ সকল নদ নদীর পানি ফুঁসে উঠছে। বেড়িবাঁধের বাইরের বসতি এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নৌ যোগাযোগের ক্ষেত্রে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সমুদ্র উত্তাল থাকায় বরগুনার সকল মাছ ধরার ট্রলারকে উপকূলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নতুন করে লোকসানের সংখ্যায় জেলে ও ট্রলার মালিকরা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রায় 45 বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরিচয় ও মামলার তথ্য যাচাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন বিকেলে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরে।
বিরতির পর ফিরে এলাম আরেকবার, দেখছেন এখন বিকেল। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আড়ালে সক্রিয় অনলাইন জুয়ার ভয়ঙ্কর নেটওয়ার্ক। দেশে প্রতিদিন লেনদেন হচ্ছে প্রায় 800 কোটি টাকা। সম্প্রতি একটি অভিযানে 6 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানালো আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তে উঠে এসেছে একটি বেটিং প্ল্যাটফর্মই প্রতিদিন লেনদেন হতো প্রায় 5 কোটি টাকা। আরিফ হোসেনের প্রতিবেদন। চলছে ফুটবল বিশ্বকাপ, উন্মাদনা সব জায়গায়। আর এই উন্মাদনা পুঁজি করে সক্রিয় হয়ে ওঠে অনলাইন জুয়ার সিন্ডিকেট। মোবাইল ফোনে কয়েকটি ক্লিকেই চলে কোটি কোটি টাকার বাজি। সাম্প্রতিক গাজীপুরের টঙ্গী এলাকায় একটি রিসোর্টে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। পরে আরও 3 জনকে আটক করে তারা। 6 জনকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি সংবাদ সম্মেলন করে জানায়, গ্রেফতার হওয়া আরিফুর রহমান পরিচালিত একটি বেটিং প্ল্যাটফর্মেই প্রতিদিন প্রায় 5 কোটি টাকার লেনদেন হতো। দেশ বিদেশের সার্ভার ব্যবহার করে পরিচালিত হচ্ছে এসব প্ল্যাটফর্ম। মোবাইল ব্যাংকিং সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ আদান প্রদান করা হচ্ছে। ফলে খুব অল্প সময়ে বিপুল অর্থ হাতবদল হচ্ছে। অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। লাকি পে অথবা গোপে নামে পরিচালিত জুয়ার সাইটগুলো বিদেশ থেকে পরিচালিত হয় বলে তথ্য দিয়েছে টিভি। এর সঙ্গে নাতান নামে একজন চীনা নাগরিকের সম্পৃক্ততার খোঁজ মিলেছে। আমরা যতটুকু জানতে পারছি নাতান ওর হচ্ছে বস, সে বাইরে থাকে। এই প্রক্রিয়ার সঙ্গে কেউ যদি জড়িত থাকে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য, তাকে কাউকে আমরা ছাড় দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। বিশ্বকাপের এই মৌসুমে সহজে লাভের প্রলোভনে না পড়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আরিফ হোসেন, এখন, ঢাকা। বিমা গ্রাহকদের আটকে থাকা প্রায় 7,000 কোটি টাকার পাওনা পরিশোধে কঠোর অবস্থানে নিয়ন্ত্রক সংস্থা IDRA। এবার দাবি মেটাতে বিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় IDRA চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, মূলত সংকটে থাকা কোম্পানিগুলোর সম্পদ অডিট করে এই অর্থ আদায়ের পরিকল্পনা করা হয়েছে। সংস্থাটি জানায়, 82টি বিমা কোম্পানির মধ্যে মাত্র 7টি প্রতিষ্ঠানের কাছেই গ্রাহকের পানা 4,500 কোটি টাকা। এই বিশাল অঙ্কের দায় মেটাতে কোম্পানিগুলোর স্থাবর অস্থাবর সম্পদের প্রকৃত হিসাব জানতে শুরু হচ্ছে বিশেষ অডিট। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ব্যাংকগুলোতে থাকা বিমা কোম্পানিগুলোর FDR এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা অর্থ দিয়ে দাবি পরিশোধ শুরু করা হবে। তবে অর্থের সংকট থাকলে পরবর্তী ধাপে কোম্পানির জমিসহ অন্যান্য সম্পদ বিক্রি করার নির্দেশ দেবে নিয়ন্ত্রক সংস্থা। কিছু কিছু কোম্পানিজের জন্য যে বিশাল অনাস্থা ক্রিয়েট হয়েছে এই সেক্টরে, যে দাবি নিষ্পত্তি না করার কারণে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে, এইটা খুবই সাংঘাতিক রকম। এবং এটা যদি আমরা কোনোভাবে ফেরায় না আনতে পারি, তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে এবং আর কোনো অস্তিত্বই না থাকার অলমোস্ট অবস্থা হয়ে গেছে। যে 7টা কোম্পানি আছে, এদের কম্বাইনটা হচ্ছে 4,500 কোটি টাকা, আর 82টা কোম্পানি লাইফ নন লাইফ কম্বাইন্ড হচ্ছে 7,000। সুতরাং ওই 4,500টা হচ্ছে আমার টার্গেট এখন। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয়, তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর আবাসিক এলাকায় গাছ রোপণ করেন তিনি। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেনাপ্রধান বলেন, বিভিন্ন সেনানিবাস এলাকায় 11,35,870টি চারা রোপণ করা হবে। আরও বলেন, বাংলাদেশে যত সেনানিবাস রয়েছে সেখানে গাছ সংরক্ষণও করা হয়। বনায়ন বৃদ্ধিতে এবছরও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। বাংলাদেশের যত সেনানিবাস আছে অথবা যেই সমস্ত জায়গায় সেনাবাহিনী আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সেখানে গাছ আর গাছ। আমরা খালি বৃক্ষ রোপণই করি না, বৃক্ষগুলোকে সংরক্ষণ করি, নার্চার করি। এখন বিকেলে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরে।
বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন বিকেল, আপনাদের সাথে আছি ইশতিয়াক আহমেদ। রাজনৈতিক অঙ্গন থেকে প্রস্থানের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের শীর্ষ পদ থেকে সরে গিয়ে নিজের রাজনৈতিক যাত্রার ইতি টানবেন তিনি। অন্যদিকে নিজ দল লেবার পার্টির সংসদ সদস্যদের ব্যাপক সমর্থন নিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম। নির্বাচন শেষ হতেই বার্নহ্যামকে আনুষ্ঠানিকভাবে দলের নেতা ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা দিনা। এক আবেগঘন বিদায়ী বক্তব্যে নিজের রাজনৈতিক যাত্রার সমাপ্তির ঘোষণা দিলেন যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হাউস অব কমন্সে বিরোধী দলের সঙ্গে শেষ প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের শীর্ষ পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। Every Prime Minister knows when they take up the torch that the day will come when they have to pass it on. That day has come for me. This is the end of my political journey. And in 2 years in government, I leave the country in better shape than I found it. I am proud of everything that we have achieved. পদত্যাগের আনুষ্ঠানিকতার শেষে আপাতত কিছুদিন লোকচক্ষুর আড়ালে সময় কাটানোর পরিকল্পনা তার। তবে রাজনীতি থেকে অবসর নেয়ার পর নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা জানাননি তিনি। এ সময় ক্ষমতাসীন দল লেবার পার্টিকে 2019 সালের বড় বিপর্যয় থেকে 2024 সালের ঐতিহাসিক বিজয়ের পথে নিয়ে যাওয়ার কথা স্মরণ করেন তিনি। নিজের দায়িত্ব পালনের 2 বছরের অর্জন নিয়ে তিনি গর্বিত উল্লেখ করে নিজ দল, আইন প্রণেতা, সরকারি কর্মকর্তা এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। To my colleagues on these benches, I am proud of all we have achieved together and proud of each and every one of you. To my successor and each of you, I will give my full support to all colleagues across the House. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ধীরগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিতর্কিত নিয়োগ সহ বেশ কিছু কারণে লেবার পার্টির অভ্যন্তরীণ চাপ এবং দলের সংসদদের অসন্তোষ ও বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের পর গেল 22 জুন কিয়ার স্টারমার নিজ দল এবং প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। উত্তরসূরি হিসেবে বার্নহ্যামকে পূর্ণ সমর্থন দেওয়ার কথাও নিশ্চিত করেন তিনি। তবে নতুন নেতার জন্য ব্রিটেনকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। ইতোমধ্যে লেবার পার্টির 403 সংসদ সদস্যের মধ্যে 322 জনের সমর্থন পেয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম। অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে আর মাত্র একটি ভোট প্রয়োজন তার। এতে করে তিনি এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নিশ্চিত করবেন। 16 জুলাই নির্বাচন শেষ হতেই পরদিন বার্নহ্যামকে আনুষ্ঠানিকভাবে দলের নেতা ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। স্টারমার আনুষ্ঠানিকভাবে কিং চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিলে রাজা নতুন লেবার নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন নতুন নেতা। লেবার পার্টির কয়েকজন সংসদ সদস্য জানান, আগামী 20 জুলাই অ্যান্ডি বার্নহ্যাম এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। সুলতানা দিনা, এখন বিশ্ব। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।